সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আমি মোখলেছুর রহমান, প্রভাষক বাংলা, দিনাজপুর সরকারি কলেজ। দিনগুলো তোমাদের ভালো কাটুক, তোমাদের অগ্রযাত্রা আরও বেশি বেগবান হোক। তোমাদের বিশেষ করে নবীনদের যাত্রাপথে আমরা কনক কুসুম ছড়িয়ে দিচ্ছি, তোমাদের নন্দিত করছি আমাদের অমল প্রীতি স্নিগ্ধতায়। তোমরা আমাদের সামনের দিনগুলোতে তোমাদের পথ কুসুমাস্তীর্ণ হোক, জীবন আরও ভালো হোক, এই কামনা করে আজকের ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হলো ছোট গল্প বিলাসী, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা এই মানুষটির নাম হয়তো সবাই শুনেছ, আমরা একটু পরে তার সম্পর্কে আলোচনা করব এবং বিলাসী গল্প সম্পর্কেও আমরা আলোচনা করব। তার পূর্বে আমাদের একটি বিষয় জানা দরকার, যে আমরা যে এই যে বিভিন্ন ধরনের শিল্পগুলো পড়ছি, যেমন প্রবন্ধ পড়ছি, কবিতা পড়ছি, ছোট গল্প পড়ছি, তারপরে আসলে সাহিত্য এবং শিল্প এই বিষয়গুলো কি একটু খালি ক্লিয়ার করে তোমাদের আমি ক্লাসের দিকে ফিরে যাব। তো শিল্প কি? পৃথিবীতে আমরা এই পরিদৃশ্যমান চিরচলিষ্ণু জগতে চক্ষু খুলে যে বস্তুগুলো আমরা দেখতে পাই সবগুলো প্রকৃতি। এই চিরচলিষ্ণু জগতে যেমন পাখির কলতান আছে, নদীর বয়ে যাওয়া আছে, আকাশ আছে, মাটি আছে, বৃক্ষ গাছ গাছালি আছে। এই পৃথিবীতে যা আমরা দেখছি সৌন্দর্যের পরিক্রমা রূপ হিসেবে, তাই হলো প্রকৃতি। আমরা সাগর দেখছি, নদী দেখছি, অনেক কিছু দেখছি। প্রকৃতিতে যা দেখছি তাই হলো প্রকৃতি। আমরা যা চোখ দিয়ে দেখছি সেগুলো প্রকৃতি। এই প্রকৃতিগুলোকে মানুষ যখন তার প্রয়োজনে অথবা আনন্দে এটিকে কোনো বোধসম্পন্ন একটি বিষয়ে স্থানান্তর করে, তখনই সেটিকে শিল্প বলা হয়। যদি আমরা এভাবে বলি যে আমরা সমুদ্র দেখেছি সবাই, এই সমুদ্র আমাদের তেমনভাবে কোনো কাজে লাগে না। যদি আমরা বাস্তব জীবনের ক্ষেত্রে দেখি যে সমুদ্র আমাদের প্রয়োজন পূরণ করে না, কিন্তু মানুষের একটা আত্মিক চাহিদার বিশাল একটা অংশ পূরণ করে। প্রত্যক্ষভাবে পূরণ করলে সমুদ্র থেকে হয়তো আমরা লবণ পাই বা এরকম একটি বিষয়, কিন্তু পরোক্ষভাবেও সমুদ্র মানুষকে টানে। যদি আমরা বলি যে তোমাদের জানা থাকা দরকার যে মানুষের কাছে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় দিকটি কিন্তু শ্রেষ্ঠ দিক। যদি আমরা একটু ভালো করে আলোচনা করি তাহলে এভাবে বলা যায় যে আমরা যদি বলি একটা গাছে যে মুকুল ধরে, আমের যে মুকুল হয়, তার কত অংশ ফলে পরিণত হয়? খুব অল্প, 1 আনা হয়তো, আর বাকি 15 আনা কিন্তু ঝরে পড়ে। তারপরেও কিন্তু আমের যখন মুকুলে মৌ করে তখনই আমরা বেশি আনন্দিত হই। গাছের আম দেখে কজন বা খুশি হয়েছি। আরেকটি বিষয় যদি আমরা আলোচনা করি যে ছাগলের 1 আনা শিং তার আত্মরক্ষার কাজে লাগে, হরিণের 15 আনা শিংটাই বেকার। কিন্তু তারপরেও এই হরিণের শিং দেখে মানুষ আনন্দ পায়, ছাগলের শিং দেখে আনন্দ পায় না। আরেকটি বিষয়ের দিকে যদি আমরা যাই তাহলে আমরা আরেকটু হয়তো উপলব্ধি করতে পারবো। নদীর যে জল আছে তা খাওয়া এবং ফসলের কাজে কতটুকু অংশ লাগে? বেশিরভাগটা লাগে কিসের জন্য? নদীর স্রোত প্রবাহ রক্ষার জন্য। তো খাওয়ার জল দেখে মানুষ কে কখন আনন্দ পেয়েছে? আর যদি বলি নদীর যে ছুঁয়ে ছুঁয়ে মাটি ছুঁয়ে ছুঁয়ে যে পানি চলা কলকল করে ধ্বনিতে উত্তর থেকে দক্ষিণে যে বয়ে যাওয়া, এই নদীর কলতান দেখে মানুষ আনন্দিত হয়, নদীর কাছে ছুটে যায়। আরেকটি বিষয় অবতারণা করলে এভাবে বলা যায় যে সমুদ্রের 1 ফোঁটা জলও পান করা যায় না, কিন্তু তারপরেও সমুদ্র মানুষকে টানে। মানুষ সমুদ্রের কাছে ছুটে চলে যায় সেই সমুদ্রের বিচে। সমুদ্রের কল্লোল মানুষকে উদ্বেলিত করে, মানুষের জীবন যেন হারিয়ে একাকার হয়ে যায় সমুদ্রের সাথে। তো তাহলে এখানেও আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে মানুষের প্রয়োজনীয় দিক থেকে অপ্রয়োজনীয় দিকটাই মানুষের শ্রেষ্ঠ দিক, এবং এই দিকটাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়, মানুষকে মানুষ হিসেবে পৃথিবীতে পরিচিত করে দেয়। আমরা যদি বলি যে একটা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, তো সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকার সময় একজন ইতিহাসবিদ তিনি কি চিন্তা করবেন? এই সমুদ্রের কবে সৃষ্টি হয়েছিল? এটা কি টারশিয়ারি যুগের নাকি প্লাইস্টোসিন যুগের? তিনি ইতিহাস লেখার প্রয়োজনে ইতিহাস লিখবেন। আবার একই সমুদ্রের তীরে দাঁড়িয়ে
একজন শিল্পী চিন্তা করবেন যে এই সমুদ্রকে নিয়ে একটা সুন্দর গান কিভাবে গাওয়া যায়। তিনি হয়তো বলতে পারেন যে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার পায়ে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। তাহলে এই একজন শিল্পী চিন্তা করেন একটি গান লেখার, গান গাওয়ার। আবার আরেকজন কবি চিন্তা করেন যে সমুদ্রের এই তীর, এই ঢেউ, এই সমুদ্রের বিশালত্ব, থমথমে পানি, এটিকে নিয়ে কিভাবে একটা কবিতায় বাঁধন দেয়া যায় সুন্দর করে। আবার আমরা যদি আরেকটি বিষয় খুব করে খেয়াল করি যে সমুদ্র তো আমরা প্রতিদিন দেখতে পাই না, তাই না? তো এই সমুদ্রের একটা সুন্দর একটা প্রচ্ছদ, সমুদ্রের চমৎকার একটা প্রচ্ছদ হয়তো এরকম একটা বেলাভূমি থাকবে, শেষ সমুদ্রের একটা ছবি, শেষ সমুদ্রের একটা ছবি, হয়তো সূর্য উঠছে, এই সূর্যটার একটা বেলাভূমি চমৎকার একটি ক্যানভাসের মাধ্যমে এঁকে একজন চিত্রশিল্পী বাড়িতে এনে সেই সমুদ্রের বিষয়টিকে উপভোগ করাতে চান। তাহলে বিষয় একটি সমুদ্র, কিন্তু চারজন শিল্পী চিন্তা করছেন চার রকমের। তো সমুদ্র প্রকৃতি, সেই সমুদ্রকে নিজের মতো করে ধরে রাখবার যে শিল্পীদের প্রয়াস, তাই হলো শিল্প। আবার বলছি যে সমুদ্র হলো প্রকৃতি, কিন্তু এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে চারজন মানুষ চার রকম চিন্তা করছেন। এই যে চার রকম চিন্তা করে তার যে পরিস্ফুটন, নিজেকে বিকশিত করবার যে একটি জায়গা, অথবা অপরকে মোহিত করবার যে সৃষ্টিকর্মটি, সেটি হলো শিল্প। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই শিল্পবোধ কেন? এটি মানুষের অন্তরের খোরাক মেটানোর জন্য, মানুষের ভিতরের যে আমি নামে একটি বস্তু আছে সেটিকে তুষ্ট করবার জন্য। মানুষ শুধু খাওয়া এবং খাওয়াতেই এই পৃথিবীতে শুধুমাত্র খেয়ে বেঁচে থাকবে, ব্যাপারটি এরকম নয়। অর্থাৎ মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে তার আত্মিক প্রয়োজনে। এই জন্যই হয়তো শিল্পবোধের সৃষ্টি হয়েছে। যাকে এরপরে আমরা আসছি একটি বিষয়, সেটি হলো যে ছোট গল্প। আমরা বিলাসী গল্প পড়ব, ছোট গল্প এটি। তো ছোট গল্প কাকে বলে? আমরা যদি বলি, সেই ছোটকাল থেকেই আমরা রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের সংজ্ঞা শুনে এসেছি, সেটি আমরা হয়তো অনেক জায়গায় বলেও ফেলি। তো ছোট গল্পের সংজ্ঞা সম্পর্কে এভাবে বলা যায় যে ছোট গল্পের সংজ্ঞা সম্পর্কে পাশ্চাত্যের কবি এ পো বলেছেন যে 10 হইতে 15 মিনিটের মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়া শেষ করা যায় এরকম বৈশিষ্ট্যধর্মী গল্পকেই ছোট গল্প বলে। আবার কেউ কেউ বলেছেন ছোট গল্প আসলে ছোট নয়, সর্বোপরি তা গল্প হতে হবে, তাহলেই ছোট গল্প সার্থক হবে। আমি মাস্টার্সে থিসিসে একটি সংজ্ঞা লিখেছিলাম ছোট গল্পের, সেটি তোমাদের সাথে শেয়ার করি। সেটি হলো এরকম যে পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, তাহলে বৈশাখ মাস সময়টি মানুষের জীবন। আবার বলছি, পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, আমরা যদি ধরি পৃথিবীর সব সময়গুলোকে 12টি মাসে যদি বিভক্ত করি, তাহলে একটি মাসটির নাম হলো বৈশাখ। পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, বৈশাখ মাস সময়টি তাহলে মানুষের জীবন। অর্থাৎ একটি মাসকে আমরা শুধুমাত্র ধরে নিচ্ছি মানুষের জীবন। এই একটি মাসের ঝড়ের রাত্রিগুলোর মধ্যে, বৈশাখ মাস 30 দিনে মাস হয়, তো এই বৈশাখ মাসের যে ঝড়ের রাত্রিগুলো আছে, অনেকগুলো রাত্রিতে ঝড় হয়, তো এই ঝড়ের রাত্রিগুলোর মধ্যে একটি রাতের একটি ছোট্ট ঘটনা বর্ণিত হয় ছোট গল্পে, যার মধ্যে থাকে না সূচনার পূজার্চনা অথবা বিদায়ের সানাই সুর। আবার বলছি, পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, পৃথিবীর তাবৎ সময়গুলোকে আমরা 12টি মাসে ভাগ করলাম, যত সময় আছে যদি 12টি মাসে ভাগ করি, তাহলে সমগ্র মানব জীবনের সময়টি ধরলাম মাত্র 1 মাস। এর কারণ হলো পৃথিবী অনেক আগে সৃষ্টি হয়েছে আর আমাদের জন্ম হয়েছে অনেক পরে। তাহলে আমরা ধরে নিই পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, বৈশাখ মাস সময়টি তাহলে মানুষের জীবন। এই একটি মাসের ঝড়ের রাত্রিগুলোর মধ্যে একটি রাতের একটি ছোট্ট ঘটনা বর্ণিত হয় ছোট গল্পে, যার মধ্যে থাকে না সূচনার পূজার্চনা অথবা বিদায়ের সানাই সুর। মানে ছোট গল্প শেষ হবে কোথায় আর শুরু হবে কোথায়, এই ব্যাপারটি নিশ্চিত নয়, অনিশ্চিত। তোমরা হয়তো 21-এর গল্প পড়েছো কিনা জানি না, জহির রায়হানের। তিনি যখন তিনি গল্পটি লিখেছেন শেষ দিয়ে, অর্থাৎ প্রথম বাক্যটি, গল্পের প্রথম বাক্যটি হলো তপুকে ফিরে পাবো, এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন।
তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তার মানে তপুকে ফিরে পেয়েছে আজকে, তারা হারিয়েছিল তপুকে ফিরে পেয়েছে। কিভাবে পেয়েছে? একটা স্কালিটন মানে কঙ্কাল হিসেবে ফিরে পেয়েছে। তাহলে তোমরা খেয়াল করো যে একটা কঙ্কাল হিসেবে ফিরে পাওয়া তার মানে কি, তাকে সে হারিয়েছে অর্থাৎ শেষ, গল্পের শেষ হয়ে গেছে, অর্থাৎ একটা জীবনের শেষ হয়ে গেছে। গল্প কি? মানুষের জীবন প্রবাহ নিয়েই তো গল্প। তো তাহলে ওই জীবনটি শেষ হয়ে গেছে, কিন্তু চলে এসেছে তার কঙ্কাল। কঙ্কালটা পরীক্ষা নিরীক্ষা তারা করে বুঝলো যে এটা তপু, আমাদের তপুর কঙ্কাল। তাহলে এই জায়গায় আমরা স্পষ্ট বুঝতে পারছি যে গল্পের শেষ দিয়ে শুরু হতে পারে। আবার ছোট গল্পের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে যখন শেষ হবে তখন একটা করুণবাসীর সুর যে আমাদের শোনা যাবে এমনটি নয়, হঠাৎ করেই শেষ হয়ে যাবে। হয়তো অতৃপ্তি একটা থাকবে, এ কথা রবীন্দ্রনাথও বলেছেন তার বর্ষাযাপন কবিতায়, যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। আবার বলছি যে ছোট প্রাণ ছোট ব্যথা, এই ছোট গল্পে প্রাণগুলো মানে চরিত্রগুলো খুবই অল্প সময়ের জন্য এখানে থাকবে। ছোট গল্পে খুবই অল্প সময়ের জন্য এই চরিত্রগুলো অবস্থিতি হবে, এজন্য বলা হচ্ছে ছোট প্রাণ ছোট ব্যথা। কষ্টগুলো ছোট ছোট, আবার চরিত্রগুলো বেশিক্ষণ স্থায়ী হবে না। ছোট প্রাণ ছোট ব্যথা, ব্যথাগুলো মানে অর্থাৎ এখানে যে ওই চরিত্রগুলোর ব্যথা দেখানো হবে, সেই ব্যথা দেখানো হবে খুবই ছোট্ট আকারে, বড় আকারে দেখাবার সুযোগ নেই, যেহেতু গল্পটা ছোট। আবার 10-15 মিনিটের মধ্যে বা এক নিঃশ্বাসে শেষ করা যায় এরকম যেহেতু হতে হবে, তাহলে এদের বিশাল দুঃখ বর্ণনা করবার সুযোগ নেই। তবে উপন্যাসে আছে। আমরা যদি বলি যে উপন্যাস যদি সমুদ্র হয়, তাহলে ছোট গল্প হলো পুষ্করিণী বা একটা পুকুর। তো বিশাল বাড়িধির ভিতরে পুকুর কল্পনা যদি করা যায় তাহলে আমরা ধরে নেব। তবে একটা বিষয় মনে রাখতে হবে, উপন্যাস গোটা বিষয়ের, গোটা জীবনের, সমগ্র জীবনের প্রেক্ষাপট আলোচনা করা হয়, দ্যাটস এনাফ, ঠিক আছে। কিন্তু ছোট গল্পেও একটা চমৎকার প্রচ্ছদ বা ছবি আমরা দেখতে পাবো, ছোট্ট হলেও একটা চমৎকার প্রচ্ছদ। তোমাদের এভাবে যদি আমি বলি, সে আমার সামনে একটা সুন্দর টেবিল দেয়া আছে, আমি টেবিলে বসে কাঁদছি। আবার বলছি যে আমি টেবিলে বসে কাঁদছি। তো এই আমার যে কান্না, আমরা তো বলি কান্না, আসলে বিজ্ঞানী ভাষায় বলে অ্যাকিউয়াস হিউমার। তো এই কান্নার দুফোঁটা জল ঝরে পড়েছে টেবিলের উপরে। তোমরা খুব করে খেয়াল করিও তো, তোমার কান্নার এক ফোঁটা জল টেবিলে পড়েছে, ওই জলের উপরে তুমি একটু ঝুঁকে দেখবে, তোমার ঠিক অর্ধেক অবয়ব ওই ছোট্ট বিন্দুটির ভিতরে দেখা যাবে। এই যে তুমি যে কাঁদলে, সেই বিন্দুটি যে পড়েছে, অশ্রু বিন্দুটি যে টেবিলের উপরে পড়েছে, তুমি যদি ওই টেবিলের দিকে একটু ঝুঁকে ভালো করে লক্ষ্য করো, তাহলে ওই ছোট্ট বিন্দুটার ভিতরে তোমার এই অর্ধেক ছবিটা ধারণ করতে পেরেছে। ছোট গল্পের এই জায়গায় সার্থকতা, অর্থাৎ আকারে ছোট হলেও ওই বিন্দুর ভিতরে সিন্ধুর উপঢৌকন, অর্থাৎ একটা ছোট্ট বিন্দু কিন্তু গোটা সিন্ধু বা সমুদ্রে এই যে বড় একটা জিনিস দেখা যাচ্ছে, তোমার থেকে, চোখের থেকে সৃষ্টি, তোমার চোখের থেকে সৃষ্টি, কিন্তু তারপরে তুমি আবার সেটিকে দেখতে পাচ্ছ, তোমার অর্ধেক অবয়বের ছবি সেখানে দেখতে পাচ্ছ। এই জায়গায় ছোট গল্প সার্থক। এজন্য বলা হয় বিন্দুর মাঝে যদি সিন্ধুর উপঢৌকন লক্ষ্য করা যায় তবেই ছোট গল্প সার্থক হয়। ক্লিয়ার? আচ্ছা, যা বলছিলাম, তাহলে ছোট গল্প, রবীন্দ্রনাথ কি বলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, মানে ব্যথাগুলো ছোট ছোট, প্রাণগুলো খুবই ক্ষণস্থায়ী হবে। ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, খুবই স্বাভাবিক জীবনের যে দুঃখ কষ্টগুলো আছে, আমরা প্রত্যেকে কম বেশি দুঃখী। আমরা একে অপরের পাশে হঠাৎ করে জানালা শীত ধরে বাইরের দিকে তাকিয়ে হয়তো অশ্রু ঝরে পড়েছে, একজন কাঁধে হাত দিয়ে বললো, কিরে কেন কাঁদছিস? আমরা বলি না তো, চোখে কি জানি পড়লো। এই যে মানুষের নিষ্ঠুর অভিনয়, এটি সারা সমগ্র জীবনব্যাপী চলে। এর কারণ হলো প্রত্যেকটি মানুষে আমরা কোনো না কোনোভাবে দুঃখী, কোনো না কোনোভাবে আমরা প্রত্যাশার সাগরে তৃপ্ত হতে পারিনি। এই জন্য এই মানুষের সমগ্র জীবনের ছোট ছোট কষ্ট দুঃখগুলোই লেখা হয় ছোট গল্পে। সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, মানে মানব জীবনের অনেক কষ্ট দুঃখ আছে, সমগ্র কষ্ট দুঃখ নিয়ে ছোট গল্প হয় না। কিছু কষ্ট দুঃখ নিয়ে, ওখান থেকে নিয়ে তার জীবনে হয়তো ছোট গল্প একটা হয়ে গেল।
নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা। এখানে বিশাল বর্ণনা থাকবে না, ঘটনা বৃহৎ আকারে থাকবে না। ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। তত্ত্ব কথাও থাকবে না, উপদেশও সেখানে দেয়া যাবে না। অন্তরে অতৃপ্তি রবে, মানে মনে একটা, ছোট গল্পটা পড়ে শেষ করলাম, মনে একটা অশান্তি কাজ করবে। অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, মানে শেষ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। গল্পটি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আসলে আমাদের পড়ে মনে হচ্ছে যে গল্পটি যেন শেষ হয়নি। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বৈশিষ্ট্য আমি তো বললাম যে জীবনের পৃথিবীর আবহমান কাল যদি 12টি মাস হয়, বৈশাখ মাস সময়টি তাহলে মানুষের জীবন। এই একটি মাসের ঝড়ের রাত্রিগুলোর মধ্যে একটি ছোট্ট ঘটনা বর্ণিত হয় ছোট গল্পে। তাহলে এই বৈশাখ মাসের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে অনেক রাত্রিতে ঝড় হতে পারে, কিন্তু একটি রাতের, আবার সমগ্র রাতের ঘটনা নয়। সেই সমগ্র রাতে চালের টিন পড়ে কারো গলা কেটে যেতে পারে, গাছ পড়ে কারো হাঁটু ভেঙে যেতে পারে, আরও কেউ হয়তো দেয়াল পড়ে মারা যেতে পারে। এত ঘটনা নয়, একটি ছোট্ট ঘটনা বর্ণিত হবে ছোট গল্পে, যার মধ্যে থাকবে না সূচনার পূজার্চনা অথবা বিদায়ের করুণ সুর। আচ্ছা, এরকম একটি, আমরা বিলাসীতে যাবার পূর্বে আমরা একটা ছোট গল্পের উদাহরণ আগে দেখে আসি, তাহলে আমরা এই বিলাসী গল্পটা আরও ভালো বুঝতে পারবো। তোমরা রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্প পড়ে দেখতে পারো। পোস্টমাস্টার, আমরা দেখেছি পোস্টমাস্টার গল্পে 13-14 বছরের ছোট্ট একটি রতন নাম, অনাথিনী বালিকা, তার বাবা মা নেই। সে গ্রামের একটি পোস্ট অফিসে পোস্টমাস্টারের রান্না করে দেয়, ঘর মোছে ইত্যাদি কাজগুলো করে। শহর থেকে নতুন পোস্টমাস্টার গ্রামে আসলেন। গ্রামে এসে কি চেতনা তার, কত চমৎকার তার অনুভূতি। তিনি কবিতা লিখেন, গ্রামকে নিয়ে নতুন নতুন কবিতা লিখেন, নতুন নতুন অনুভূতি প্রকাশ করেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই গ্রামের ম্যালেরিয়া, জ্বর, মশা প্রভৃতি নিয়ে তার অভিযোগের যেন শেষ নেই। একটি সময় তিনি উপরের আদালতে একটি অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন যে আমাকে এখান থেকে যদি শহরে বদলি করা না হয় তাহলে আমি চাকরিটি ছেড়ে দেব। ইতিমধ্যে রতনের সাথে এই পোস্টমাস্টারের বেশ সখ্যতা বেড়ে উঠেছে। রতনকে প্রতিদিন সে বর্ণমালা শেখায়, বর্ণমালা চেনা শুরু হয়ে গেছে, এবং পোস্টমাস্টারের বাড়ির মানুষগুলোকে রতন দাদা, দিদি, দিদি দিদি দিদিমণি ইত্যাদি বলে সম্বোধন করা শুরু করেছে। রতন যদিও তাদের চোখে দেখেনি, কিন্তু তারপরেও এই রতনের সাথে পোস্টমাস্টারের বাড়ির মানুষগুলো কত চেনা যেন, কতদিনকার চেনা যেন। তো একদিন দেখা গেল যে দাদাবাবু বললেন, রতন, আমাকে কালকে সকালবেলায় নদী থেকে একটু জল তুলে রাখতে পারবি নে, আর সকালবেলায় 2টো রুটি যদি করে দিতে পারিস। তখন রতন জিজ্ঞাসা করে, কেন দাদাবাবু? তখন বললেন, আমি তো কাল চলে যাব রে, আমার বদলি হয়ে গেছে, আমার বদলি হয়ে গেছে। এ কথা যখন বলে তখন রতন অনেক কষ্ট পায়। দাদাবাবু উপরের আদালতে অ্যাপ্লিকেশন করেছে, তাও আমাকে বলেনি। সকালবেলায় খুব ভোরবেলায় উঠে রতন নদী থেকে জল তুলে রাখে, আর পোস্টমাস্টারকেও রুটি করে দেয়। পোস্টমাস্টার গোসল করে খাওয়া শেষ করে যখন নদীবক্ষের দিকে যাবে, তার পূর্ব প্রাককালে রতনকে ডেকে বলে, রতন রে, তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারলাম না, এই নে, এতে তোর দিন কতক চলে যাবে। অর্থাৎ কিছু টাকা তাকে উপহার দিতে চায়। রতন অশ্রুসিক্ত নয়নে শুধু বলে, দাদাবাবু, তোমার কিচ্ছু দিতে হবে না, আর কাউকে কিছু বলে যেতে হবে না দাদাবাবু, কাউকে কিছু বলে যেতে হবে না। এ বলে এক ছুট দেয়। অর্থাৎ রতনের অভিমান এখানে, দাদাবাবু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দাদাবাবু একটিবার আমাকে জানায়নি, একটিবার জানানোর প্রয়োজন বোধ করেনি। এতদিনকার সম্পর্ক দাদাবাবুর সাথে, সেই দাদাবাবুর পরিবারের প্রত্যেকটি সদস্য যেন না দেখেই তার চেনা, কিন্তু সেই দাদাবাবু চলে যাবে, সেই দাদাবাবুর একটি দিনের জন্য কি, একটি বারের জন্য কি বলার প্রয়োজন ছিল না যে দাদাবাবু চলে যাবেন? এই কথা বলে রতন এক ছুট দেয়। ইতিমধ্যে পোস্টমাস্টার পালতোলা নৌকায় গিয়ে ওঠে। তখন তো আজকের মতো বাস, লরি, কার ইত্যাদির ব্যবস্থা ছিল না, নদীবক্ষেই বেশিরভাগ মানুষ যাতায়াত করত। তো পোস্টমাস্টার যখন নৌকায় উঠে গেল, পালে যখন বাতাস লেগেছে, এই পালে বাতাস লাগার প্রাককালে পোস্টমাস্টারের একবার মনে হয় অনাথিনী বালিকা রতনটারে নিয়ে আসি। কিন্তু মনে একটি প্রশ্নের উদয় হয়, জীবনে এমনই কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার? সত্যি তো, 2 দিন পরে মরে যাব, বন্ধু ভাই
ভগ্নী, আত্মীয় স্বজন কেই বা আপনার সাথে যাবে, নিজের সাথে যাবে। সত্যি তো আমরা বড় একা, প্রত্যেকেই বড় বড় একা। তো এই সত্যটি, জীবনে এমনই কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার। সত্যি তো আমরা কেউ কারো নই, সত্যি তো আমরা চলে যাব একদিন। তো এই সত্যের উদয় যখন হলো পোস্টমাস্টারে, তখন ভাবলো এই রতনই হয়তো আমাকে দুদিন পরে ভুলে যাবে। ভুলে যাওয়ার প্রাক্কালে আর রতনকে যে আমি সাথে নিয়ে যাব, আমি কি রতনকে সারা জীবন আমার সাথে রাখতে পারবো? পৃথিবীর বন্ধন কি এমন? আমিও একদিন রতনকে ছেড়ে চলে যাব, বা রতন আমাকে একদিন ছেড়ে চলে যাবে, কিংবা রতনের প্রিয় বাবা মাও তো রতনকে ছেড়ে চলে গেছে। তো এই যে পৃথিবীর যে ছেঁড়া বন্ধন ছেঁড়া জায়গা, এই বন্ধন ছেড়ে জায়গাটিতে আমরা তো কেউ কারো সাথে যাব না, কারো একান্ত বন্ধনের মধ্যে আবদ্ধ নই। সত্যি তো আমরা একা। তো এখানে একটি বিষয় আমরা দেখছি যে শেষের জায়গায় পোস্টমাস্টার শুধু বললেন, জীবনে এমনই কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে। জীবনে সত্যি তো একদিন আমার মা মরে গেছেন, একদিন বাবা মারা যাবে, একদিন ভাই মরে যাবে, একদিন বোন মরে যাবে, একদিন ফুপি মরে যাবে। এই যে আমাদের ছেঁড়া জায়গাটি, পৃথিবীর যে ছেঁড়া ঘর, ছেঁড়া বাঁধন ছাড়া মানুষ আমরা, প্রতিনিয়ত আমাদের একে অপরকে ছাড়তে হবে। কত কষ্টই জীবনে সহ্য করতে হবে আমাদের। তাহলে এখানে লেখক বলতে চাইলেন যে জীবনে এমনই কত বিচ্ছেদ, এই যে রতনের সাথে আমার বিচ্ছেদ, এরকম কত বিচ্ছেদ হবে তার, আমার কত বিচ্ছেদ। এই জন্য বললেন জীবনে এমনই কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার। তো এই গল্পটি শেষ করার পরেও আমাদের মনে হয় যে সত্যি যদি আরেকটু থাকতো, যদি আরেকটু লেখক লিখতেন, এরপরে রতনের কি হলো। আজও মনে হয় রতন ফর্সা মাটি দিয়ে ঘর মুছে, আর বিদেশি কোনো নৌকা যখন ঘাটে ফিরে তখন ওই নৌকার দিকে চেয়ে থাকে, এই বুঝি দাদাবাবু আসলেন। কিন্তু দাদাবাবু তো আর আসেন না। এই যে ছোট গল্পের শেষের একটু ব্যঞ্জনা, একটু শেষ করবার পরে মনে যে একটা অতৃপ্ত বাসনা, এই বাসনাটি ছোট গল্পে থাকবে। অর্থাৎ গল্পটি শেষ করার পরেও আমাদের মনে হবে যেন গল্পটি শেষ হয়নি। এরপরে আমরা আসছি শরতের পরিচয়ের বিষয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অপরাজেয় কথাশিল্পী বলা হয়, যিনি কথায় পরাজিত হননি, বা তিনি কথায় খুবই বাকপটু একজন মানুষ। শরৎচন্দ্র বেশি দিন পড়ালেখা করতে পারেননি, মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছেন ফুপির বাসায় থেকে। আবার চরম দারিদ্রতার সময়ে ঘর ছাড়া বিভাগী হয়ে সন্ন্যাসী বেশ ধারণ করেছেন এই শরৎচন্দ্র। বাংলা সাহিত্যের এই মানুষটিকে যদি না পড়া যায়, শরৎচন্দ্রের উপন্যাস যদি না পড়া যায়, তাহলে বাংলার নারীকে, বাংলার সমাজকে, বাংলার মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বোঝা যাবে না। শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলা দেবী। এই মানুষটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রের স্রষ্টা। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রের স্রষ্টা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রেষ্ঠ কিশোর চরিত্র তোমরা জানো নামটি কি? ইন্দ্রনাথ। শ্রীকান্ত উপন্যাসের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দুরন্তপনার কিশোর চরিত্রটি সৃষ্টি করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় অর্ধেক শতাধিকেরও বেশি উপন্যাস লিখেছেন তিনি। তার মধ্যে বড়দিদি, মেজদা, গৃহদা, শেষ প্রশ্ন, বিপ্রদাস, দেনা পাওনা, দেবদাস, বৈকুণ্ঠের উইল প্রভৃতি অনেক উপন্যাস লিখেছেন। বাংলার নারীদের এত চমৎকার চরিত্র শরৎ ব্যতিরেকে আর কোনো উপন্যাসে পাওয়া যায় না। এত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শরৎ ছাড়া আর কোনো লেখকের পক্ষে লেখার সম্ভব হয়নি। আরেকটি বিষয় তোমাদের শরৎ সম্পর্কে জানাতে চাই, যে শরৎচন্দ্রের উপন্যাস বাংলার নারীদের হাতে হাতে যখন শরৎ, বলা হতো যে রবীন্দ্রনাথের উপন্যাস যখন শিকায় তোলা, অর্থাৎ শিকার উপরে আমরা এটা বাটিঘটি এটা ওটা রাখি, শিকায় তোলা, তখন বাংলার নারীদের এক হাতে ছিল শরৎ, আর এক হাতে ছিল চুলার খড়ি। শরৎ এত বেশি জনপ্রিয় ছিল। তো যাক, এই মানুষটি ভাগ্যের খোঁজে মায়ানমারে গিয়েছিলেন, প্রচণ্ড অর্থকষ্টে ছিলেন, এবং তার আত্মজীবনীমূলক উপন্যাস আমরা জানি শ্রীকান্ত, 4 পর্বে বইটি লেখা, তোমরা পারলে এটি পড়বে। চমৎকার, অসাধারণ একটি উপন্যাস, যদি তোমাদের সম্ভব হয় তাহলে পড়ে নেবে এই বাংলার শরৎ।
বাংলা শরৎ নাকি সব ঋতুর চাইতে নীল। সত্যি আমাদের ঔপন্যাসিক শরৎচন্দ্র সবচেয়ে নীল, গাঢ় নীল। শরৎচন্দ্র তার সমগ্র উপন্যাসে বাংলার এমন বিষয় নেই যেটিকে তিনি স্পর্শ করে যাননি। আরও আরেকটি বিষয় তার সম্পর্কে বলি, যে শরৎচন্দ্র, আমরা তো আলো এবং আধার, আমরা যদি বলি আলো পছন্দ করো না অন্ধকার, আমরা বেশিরভাগ মানুষই বলবো আলো পছন্দ করি। এই একটি মানুষ অন্ধকার থেকে সৌন্দর্য বের করেছেন। অন্ধকারের ভিতরেও যে রূপ থাকে, সৌন্দর্য থাকে, জীবন দর্শন থাকে। আমরা শুধু আলোকে ভালোবাসি, কিন্তু অন্ধকারেও যে দরকার মানব জীবনে, তার একটি চমৎকার লাইনের মধ্য দিয়ে আমরা জানতে পারি এভাবে, এই ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর তাহা ততই সীমাহীন, অগণ্য গহন অরণ্যানী আধার, সর্বলোকাশ্রয় আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণ পুরুষ মানুষের চোখে নিবিড় আধার। কোন মিথ্যেবাদী প্রচার করিয়াছে অন্ধকারের রূপ নেই? কি বললেন তিনি? এই ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর তাহা ততই সীমাহীন। আমরা এই ব্রহ্মাণ্ডের যে জিনিসটা জানি না, যা আমাদের কাছে বোধগম্য নয়, যা আমাদের কাছে দুঃসাধ্য, আমাদের কাছে দুর্বোধ্য, তাই অন্ধকার। সত্যি না? এই মাটির 100 মাইল নিচে কি আছে আমরা জানি? আমাদের কাছে অন্ধকার। যে স্রষ্টার জন্য প্রতিনিয়তই নামাজ পড়ি, যে বাড়িটিতে যে জননী প্রতিনিয়তই তোমাকে খাইয়েছে পড়িয়েছে, সেই জননীও যদি মৃত্যুবরণ করে, সেদিনও মানুষ নামাজ পড়ে, সেদিনও তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়, অর্থাৎ ধর্মের উপাসনা বন্ধ থাকে না। তো ওই প্রিয় মানুষটি মারা যাওয়ার পরেও স্রষ্টাকে মানুষ আরাধ্য করে, স্রষ্টার পূজা দেয়, স্রষ্টার জন্য মানুষ মসজিদে নামাজ পড়ে। তাহলে এই স্রষ্টা আমাদের কাছে অন্ধকার। কিন্তু এই অন্ধকারটি এক ধরনের দর্শন। স্রষ্টাকে আমরা কোনোদিন দেখিনি, চার চক্ষুর মিলনও হয়নি কোনোদিন, কিন্তু সেই স্রষ্টার প্রতি আমরা সত্যি বিগলিত। সেই স্রষ্টাকে কেউ যদি অপমান করবার প্রয়াস নেয়, কিংবা সেই স্রষ্টাকে কেউ যদি বক্রোক্তির মাধ্যমে বাঁকা কথা বলতে চেষ্টা করে, তাহলে আমরা প্রতিবাদ করি। কিন্তু স্রষ্টাকে কোনোদিন দেখেছি আমরা? দেখিনি। স্রষ্টা আমাদের কাছে অন্ধকার, কিন্তু তারপরেও তার প্রতি একটা শ্রদ্ধা আমাদের আছে। তো এই কথাই বলা হচ্ছে, এই ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর তাহা ততই সীমাহীন। আমরা যা জানি না তাই সেটাই আমাদের কাছে সীমাহীন, অন্ধকার। কিন্তু এই অন্ধকারটা একটা দর্শন, একটা আলো। অগণ্য গহন অরণ্যানী আধার, সর্বলোকাশ্রয় আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণ পুরুষ মানুষের চোখে নিবিড় আধার। কোন মিথ্যেবাদী প্রচার করিয়াছে অন্ধকারের রূপ নেই? তার মানে অন্ধকারও একটা নিজস্ব আলো আছে, রূপ আছে। অন্ধকারের একটা আলো আছে, নিজস্ব রূপ আছে। এই রূপকে, এই অন্ধকারের ভিতরে যে সৌন্দর্য আছে, এই বিষয়টি আমাদের শরৎচন্দ্রই দেখিয়েছেন। এরপরে আরেকটি বিষয় আমরা আলোচনা করব বিলাসিতে যাবার পূর্বে, যে পৃথিবীতে ছোট গল্প সর্বপ্রথম কখন আসলো, কিভাবে আসলো। ছোট গল্প সর্বপ্রথম লিখেন আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পো নামে একজন মানুষ। কি নাম? ভিক্টোরিয়া ওকাম্পো নামে একজন মানুষ সর্বপ্রথম ছোট গল্প লিখলেন। এরপরে ওকাম্পোর পরে ফ্রান্সের একজন কবি নাম মোপাসা। এই মোপাসার একটা বিখ্যাত গল্পের নাম হলো নেকলেস, অথবা ইংরেজিতে এই গল্পটিকে অনুবাদ করা হয়েছিল দ্য ডায়মন্ড নেকলেস। এই ডায়মন্ড নেকলেস অথবা নেকলেস সর্বপ্রথম মোপাসার লেখা চমৎকার একটি গল্প, এবং গোটা ইউরোপ জুড়ে এই গল্পটি ব্যাপক একটা আলোড়ন ফেলেছিল মোপাসার। এই মোপাসার পরে ছোট গল্প লিখলেন রুশ দেশীয় একজন নাগরিক, নাম আন্তন চেখভ। এই আন্তন চেখভের গল্প আমি পড়েছি, অসাধারণ। তার একটা বিখ্যাত গল্পের নাম হলো দ্য কিস, চুম্বন। আচ্ছা, এই আন্তন চেখভের পরের দিকে বাংলায় ছোট গল্প লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 119টি ছোট গল্প লিখেছেন তিনি। তবে বাকি যে রবীন্দ্রনাথ ছাড়া বাকি যে 3জন লেখকের কথা বললাম, এই লেখকগুলোতে ভারী পাঠক ছাড়া রস বের করা একটু কষ্টকর বাঙালিদের জন্য, কারণ বাঙালি রসবোধের মালিক।
এই পৃথিবীতে বাঙালি সবচেয়ে রসিক। ওই আমরা তো সৈয়দ মুস্তফা আলীর কণ্ঠেই শুনেছি যে বাঙালি এত বেশি রসিক যে আক্রমণটাকেও সে রসিয়ে বলতে পছন্দ করে। তোমরা হয়তো ওই সৈয়দ মুস্তফা আলীর যদি পঞ্চতন্ত্র পড়ে দেখো, ওই জায়গায় দেখবে যে এক বাঙালি কলকাতার বাজারে বেগুন কিনতে গেছে। তো বেগুন শব্দটিকে আমাদের বাংলাদেশে অনেকে বাইগন বলে। তো এ বলেছে আমাকে 1 কেজি বাইগন দেন তো। তো কলকাতার মানুষ তো মোটামুটি শুদ্ধভাষী, তো তারা বলল কিসের বাইগন? বেগুন বলবেন। বেগুন কি খারাপ নাম নাকি? বাইগন। কোথা থেকে এসেছেন আপনি? পূর্ববঙ্গ নিশ্চয়ই। তো আমরা বলছি হ্যাঁ, পূর্ববঙ্গ থেকে এসেছি। কেন বাইগন বলছেন? বেগুন বললে সমস্যা কোথায়? বেগুন কত চমৎকার একটি নাম, এটি বললে সমস্যা কোথায়? তো বাঙালি সেই জায়গাও ওই কলকাতাবাসীকে ছাড় দেয় নেই, বলেছে বেগুন খুব ভালো নাম। কে বললো খুব ভালো নাম? বাইগন বললে সমস্যা কোথায় আপনার? বেগুন বলতে হবে। এটা এত ভালো নাম হলো কি করে? তাহলে দেন, আপনি যদি বেগুনের নাম আরও ভালো করে রাখতে চান তাহলে বলেন এই বেগুনের নাম প্রাণনাথ। তাহলে দেন তো আমাকে 1 কেজি প্রাণনাথ। এর তো বেগুনের থেকে আরও ভালো নাম। তো এই যে বাঙালির স্বভাব, অর্থাৎ বাঙালি রসবোধ সম্পন্ন, এই রসবোধ, এই রস পেয়েছি আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পে এসে। 119টি ছোট গল্প তিনি লিখেছেন। পদ্মা এবং ভাগীরথী নদীর 2 তীরের মানুষের জীবন কাহিনী, জীবনযাত্রা এবং মানুষের প্রাত্যহিক জীবনে যে ছোট্ট ক্ষুদ্র জিনিসটি উঠে এসেছে রবীন্দ্রনাথের ছোট গল্পে। তবে এ সম্পর্কে ডক্টর আহমদ শরীফ অবশ্য দ্বিমত পোষণ করেছেন যে রবীন্দ্রনাথ যে গল্পগুলো লিখেছেন, 119টি ছোট গল্প লিখেছেন, এই ছোট গল্পে রবীন্দ্রনাথ ছোট মানুষকে, ক্ষুদ্র মানুষকে দেখেননি। শুধু দূর থেকে দূরবীক্ষণ দিয়ে যেমন আকাশের নক্ষত্রগুলিকে পর্যবেক্ষণ করা যায়, সেটি শুধু রবীন্দ্রনাথ করতে পেরেছিলেন। কিন্তু আমার মনে হয় শ্রদ্ধেয় ডক্টর আহমদ শরীফ যা বলেছেন তা ঠিক নয়। এর কারণ হলো রবীন্দ্রনাথ 119টি ছোট গল্পের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি গল্পে শুধু উঁচু শ্রেণীর চরিত্র নির্মাণ করেছেন। আর যতগুলো চরিত্র আছে, যতগুলো লেখা তার আছে, যতগুলো ভাষ্য তার আছে, সব নিম্ন শ্রেণীর মানুষকে নিয়ে লেখা। এবং সেদিন এর আগের ক্লাসটিতে, প্রতিদান কবিতার ক্লাসটিতে তোমাদের বলেছিলাম যে রবীন্দ্রনাথ নিম্ন শ্রেণীর মানুষকে নিয়ে বেশি লিখতে পারেননি, একথা সত্য, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ লিখতে চেষ্টা করেছেন। এবার ফিরাও মরে তার একটি উজ্জ্বল উদাহরণ। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ প্রত্যাশাও করেছেন যে আছে মাটির কাছাকাছি সেই কবির বাণী লাগি কান পেতে আছি। অর্থাৎ একজন মাটি মানুষের কবি আসুক, তিনি মাটি এবং মানুষের কথা বলবেন, এরকম একজন মানুষকে প্রত্যাশা করেছেন, যে কথা বলেছেন জসিমউদ্দিন। তো রবীন্দ্রনাথ তার 119টি ছোট গল্পের মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো চমৎকার, একেবারে সমাজের নিম্ন শ্রেণী এবং অন্তর্জ শ্রেণীর মানুষের জীবন কাহিনী চমৎকারভাবে উদ্ধৃত এবং তার গল্পে নিয়ে এসেছেন। এই জন্য ডক্টর আহমদ শরীফের এই বিষয়টি যথাযোগ্যভাবে বিবেচিত হয় না। এরপরে যদি আমরা আসি, তোমাদেরকে বললাম যে শরৎচন্দ্র সর্বপ্রথম যে গল্পটি লিখে বিখ্যাত হন তার নাম হলো মন্দির। মন্দির নামে সর্বপ্রথম ছোট গল্পটি লিখেন, উপন্যাসের মধ্যে বড় দিদি। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটি, ওই যে তোমাদেরকে বলা হলো যে বিখ্যাত একটি উপন্যাস যেটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেটির নাম হলো দেবদাস। এই দেবদাস তার পৃথিবীখ্যাত একটি উপন্যাস এবং দেবদাস তার কৈশোর বয়সের যে স্পর্শ একটি নায়কের হতে পারে, অর্থাৎ মানুষের জীবনে কৈশোর বয়সের যে অনুভূতিগুলো হতে পারে, চমৎকারভাবে দৃশ্যায়িত হয়েছে এতে। তো এই জন্য এই মানুষটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তো অনেক আলোচনা হলো, তোমরা ভালো থাকবে। আর আগামী দিন হয়তো আমরা আবার এই বিলাসী গল্পের শেষাংশ এবং বিলাসী গল্পের মূল প্রেক্ষাপটে কি আছে সেই মূল প্রেক্ষাপট আলোচনা করে আমরা শেষ করব। ধন্যবাদ তোমাদের।